টুনি, আমাদের ছানারা কি এভাবে ঘরের ভেতরে থাকবে? এভাবে ঘরের ভেতরে থাকলে তো ওরা বাইরের পরিবেশ সম্পর্কে কিছুই জানবে না। ছানারা ডিম থেকে বাইরে আসার পরেই ওদেরকে নিয়ে ঘুরতে হয়। আর আমাদের ছানা আজ কয়েকদিন হলো ডিম থেকে বেরিয়েছে, ওরা একটা বাইরের দৃশ্য পর্যন্ত দেখতে পারেনি। টোনা, আমিও তো চাই আমাদের ছানাগুলোকে বাইরে নিয়ে ঘুরে বেড়াতে, কিন্তু আমাদের ছানাগুলো তো শরীরের রং কালো। যদি বনের পাখিরা আমাদের এই কালো ছানাগুলোকে দেখে উল্টাপাল্টা কথা বলে? তো কি হয়েছে, আমাদের ছানারা আমাদের কাছে আদরের। অন্য পাখিরা কিছু বললেই আমাদের ছানাকে আমরা ফেলে দেব নাকি? যাদের কোনো বিবেক বুদ্ধি নেই তারাই কালো ফর্সা নিয়ে কথা বলে। অন্যদের কথা ধরে চললে জীবন চলবে না, বুঝেছো? চলো তো, আমরা আজকে আমাদের ছানাদেরকে পুরো বন ঘুরে ঘুরে দেখাবো। এরপর টোনাটুনি তাদের ছানা টুকিকে নিয়ে তাদের বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর পুরো বন ঘুরে ঘুরে দেখাতে থাকে, এবং তারা পাহাড়ের নিচে ঝর্ণার কাছে চলে যায়। আর সেখানে যেতেই পাহাড়ের ওপর থেকে দুটো বড় বড় পাথর টোনা এবং টুনির উপরে পড়ে। তারা সেখানেই আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়। মা, মা, তোমাদের কি হলো মা? কি, এই কালো ছানাটা এভাবে এখানে কাঁদছে কেন? এই ছানা, তোমার বাড়ি কোথায় বলো তো? মা, মা, কি, টুনাটুনি তো দেখছি পাথরের নিচে পড়ে মারা গেছে। তার মানে এই কালো ছানাটি টুনি ও টুনার ছানা। এই ছানাটিকে তো দেখার মতো তাহলে আর কেউ নেই। আমি বরং একটা কাজ করি, এই ছানাটিকে টুনির বোন মুন্নির কাছে দিয়ে আসি। এই ছানা, চলো আমার সাথে চলো। আরে টিয়ে, তুই আবার এই কালো ছানাটিকে কোথায় পেলি? এই কালো ছানাটাই তোমার বোন টুনির ছানা। তারপর টিয়ে মুন্নিকে সব কথা খুলে বলে। কি বলছিস টিয়ে? আমার বোন টুনি মারা গেছে? হাই হাই, এ কি সর্বনাশ হয়ে গেল! আমার বোন টুনি মারা গেছে। হে উপরওয়ালা, তুমি কেন আমার বোনকে আমার কাছে থেকে কেড়ে নিলে? কেঁদো না দিদি, যা হবার তা তো হয়েই গেছে। এখন এই ছানাটিকে নিয়েই তুমি আদর যত্ন করে বড় করে তুলো, তাহলে তোমার বোনের আত্মা শান্তি পাবে। আয় মা, আমার কাছে আয়। তোর মতো অপয়া কালো ছানাকে আদর যত্ন করতে আমার বয়ে গেছে। ডিম থেকে বের হওয়ার সাথে সাথেই বাবা মাকে খেয়েছিস। তোকে আমার বাড়িতে রেখে নিজের বিপদ ডেকে আনবো নাকি? তোকে তো নদীতে ভাসিয়ে দিব। এসব বলে মুন্নি টুকিকে নিয়ে নদীর কাছে যেতে থাকে। পথে তার শালিকের সাথে দেখা হয়ে যায়। আরে মুন্নি, তোর আবার এমন কালো ছানার জন্ম হলো কোন দিন? আরে শালিক দাদা, এই কালো ছানা আমার না, এটা তো আমার বোন টুনির ছানা। টুনাটুনি মারা যাওয়ায় এই ছানা আমার ঘাড়ে এসে পড়েছে। এখন এর দেখাশোনা যে আমাকেই করতে হবে। কে, তুই এই কালো ছানাটির দেখাশোনা করবি? এই কালো ছানাটিকে তো কখনো কেউ বিয়েই করবে না। এই কালো ছানাকে দেখাশোনা করা বাদ দিয়ে তুই একে নাগিনের কাছে দিয়ে আয়। নাগিন তবুও তোর উপর খুশি হবে। কেন নাগিনকে দিয়ে আসবো শুনি? আমি তো কোনো নাগিনকে চিনিই না। জঙ্গলের গভীরে এক পাথরের গুহা আছে, সেই গুহাতে এক নাগিন থাকে। আর ওই নাগিন কচি পাখির মাংস খেতে খুবই পছন্দ করে। ও আচ্ছা, ঠিক আছে দাদা, আমি তাহলে ওই নাগিনের কাছেই যাচ্ছি। আর এসব কথা তুমি যেন বনের কাউকে বলে দিও না। নাগিন, নাগিন, গুহার ভিতরে আছো তো? হ্যাঁ আছি। আমাকে এভাবে ডাকছিস কেন? তোর এই কষি ছানাকে দিতে এসেছিস বুঝি? হ্যাঁ নাগিন, তুমি ঠিক ভেবেছো। এই কালো ছানাটাকে তুমি খেয়ে আমাকে উদ্ধার করো। এই অপয়া ছানাটিকে নিয়ে আমি আর পারছি না। এই পৃথিবীতে আসতে না আসতেই আমার বোন দাদাকে মেরে ফেলেছে। না জানি এ আবার আমাকে কোন বিপদে ফেলবে। আচ্ছা ঠিক আছে, এই কচি ছানাকে আমি এক্ষুনি খেয়ে নেব। তুই এবার যেতে পারিস। মা, মা, কালো ছানাটি নাগিনকে দেখে ভয় পেয়ে যায়
আর মামা বলে কাঁদতে থাকে। আর টুকির মুখে মা ডাক শুনে নাগিনীর খুব মায়া হয়। আমাকে আমাকে এভাবে কখনো কেউ মা বলে ডাকেনি। এই ছানার মুখে কেন জানি মা ডাক শুনে আমার খুবই মায়া হচ্ছে। না, এই ছানাকে আমি খাবো না। এই ছানাকে আমি আমার নিজের সন্তানের মতো বড় করব। ওর বুঝি খুব ক্ষুধা পেয়েছে, দাঁড়া আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। এরপর নাগিন টুকিকে ফল খেতে দেয় আর অনেক যত্ন করতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। মা, দেখো বনের পাখিরা কত সুন্দর বাড়িতে থাকে, আর আমরা কেমন পাথরের বাড়িতে থাকি। ওই পাথরের বাড়ি ছেড়ে তুমি কি একটা সুন্দর বাড়ি বানাতে পারো না? ওই পাথরের বাড়িতে থাকতে যে আমার একদমই ভালো লাগে না। তুই যখন বাড়ি বানাতে বলছিস, আমি অবশ্যই একটা সুন্দর বাড়ি বানাবো। আর বাড়ি বানানোর সব জিনিসপত্র তো তোকে বাজার থেকে নিয়ে আসতে হবে, কারণ আমি এই অবস্থায় বাজারে গেলে যে বিপদে পড়ে যাব। তুমি কি কোনো বিপদে পড়তে দিব না মা? আচ্ছা ঠিক আছে, এখন চল, আগে আমাদের গুহায় যেতে হবে। এই নে 1 কলস স্বর্ণ মুদ্রা, এগুলো বিক্রি করে সব জিনিসপত্র নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুকি স্বর্ণমুদ্রার কলসটি নিয়ে বাজারে চলে যায়। এরপর স্বর্ণকারের কাছে স্বর্ণমুদ্রাগুলো বিক্রি করে বাড়ি বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণগুলো নিতে থাকে। তখনই সেখানে টিয়া ঠেলা গাড়ি নিয়ে চলে আসে। তুমি চাইলে তোমার এই জিনিসপত্রগুলো বাড়িতে পৌঁছে দিতে পারি। হ্যাঁ মাসি, পৌঁছে দিলে তো খুবই উপকারী হবে। আমি তো মনে মনে একটা ঠেলা গাড়ি খুঁজছিলাম। এরপর টিয়ে তার ঠেলা গাড়িতে করে টুকির সাথে সব জিনিসপত্রগুলো নিয়ে জঙ্গলের গহীনে সেই গুহার কাছে চলে আসে। মা, মা, এই দেখো বাড়ি বানানোর জন্য সব জিনিসপত্র নিয়ে এসেছি। এ কি, এই নাগিন তোমার মা? কিন্তু এ কিভাবে সম্ভব? আমি তোমাকে সব বলছি। এরপর নাগিন টিয়াকে সব কথা খুলে বলে। আর এসব শুনে টিয়া ভীষণ অবাক হয়ে যায়। মানে এটা টুনির মেয়ে? এর মাসি তো বলেছিল একে অনেক আদর যত্ন করে বড় করে তুলবে। তুমি আমার মাসিকে চিনো? হ্যাঁ চিনি। এরপর টিয়ে টুকির ছোটবেলার সমস্ত ঘটনা টুকিকে খুলে বলে। মাসি আর নাগিন মা, আজ তোমাদের জন্যই আমি বেঁচে আছি। মা, তোমার মতো তো আমার নিজের মাসিও আমাকে আদর করেনি। ও, বুঝতে পেরেছি, তুমি তাহলে আমার আসল মা নও। আমি তোকে কখনো বুঝতে দেইনি, এখন তো জানতে পারলি। এখন কি তুই আমাকে ছেড়ে চলে যাবি রে মা? না মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। যে মা কালো বলেও স্বীকার না করে নিজের মেয়ের মতো বড় করেছে, আমি কি তাকে ছেড়ে যেতে পারি? আমি সুন্দর করে বাড়ি বানিয়েই আমি তোমার সাথেই থাকবো মা। আর মাসি, আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে। হ্যাঁ টিয়ে, এখন থেকে তুমি আর ঠেলা গাড়ি চালাবে না। আজ থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবে আর টুকিকে নিয়েই ঘুরে বেড়াবে। এখন চলো আমরা বাড়ি বানানোর কাজ শুরু করি। এরপর সবাই মিলে বাড়ি বানানোর কাজ শুরু করে দেয়। এক পর্যায়ে তারা সুন্দর একটি বাড়ি বানিয়ে ফেলে। আর জঙ্গলের মধ্যে এত সুন্দর একটা বাড়ি দেখে জঙ্গলের সব পশু পাখিরাই সেই সুন্দর বাড়িটি দেখার জন্য ভিড় জমাতে থাকে। অমনি একদিন মুন্নিও সেখানে চলে আসে। এ কি, এটা তো টুনির ওই কালো ছানাটা। নাগিন তোকে খেয়ে ফেলেনি অপয়া? তুই এ বাড়িতে এসেছিস কেন? না জানে তোর জন্য এই বাড়িটা ভেঙে পড়ে যায় কি না। চুপ কর শয়তান পাখি, যাকে তুই অপয়া বলছিস তার জন্য এই বাড়িটা হয়েছে। আমি খারাপ নাগিন থেকে ভালো নাগিন হয়েছি। কারো বিপদ হলেও তার চেহারা দেখে বিচার করা যায় না। এই নাগিনটি সাপ হয়েও যা করেছে, তুই ওর নিজের মাসি হয়েও সেটা করতে পারিসনি। আমাকে ক্ষমা করে দে মা, আমাকে ক্ষমা করে দে। তোমার মতো খারাপ মাসিকে আমি ক্ষমা করব না। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও।
টুকির মুখে এ কথা শুনে মনি তখনই সেখান থেকে চলে যায়। এরপর থেকেই নাগিন, টুকি আর টিয়ে সহ সুখে শান্তিতেই তারা দিন কাটাতে থাকে। মা, ও মা, আমি একটু বাইরে যাই মা খেলতে। আমার যে সারাদিন বাড়িতে থাকতে একদম ভালো লাগে না। বাইরে যাবি তো? আচ্ছা ঠিক আছে, যা। কিন্তু বাবা, খেলা শেষ করে তাড়াতাড়ি বাড়িতে আসবি, কেমন? আর শোন বাবা, একদম কিন্তু দুষ্টুমি করবি না, এই বলে দিলাম। এরপর টুটুল বাইরে যায় আর বাইরে গিয়ে এক ডাল থেকে অন্য ডালে উড়ে বেড়াতে থাকে আর মনের সুখে খেলতে থাকে। খেলতে খেলতে হঠাৎই সেখানে এক দানবীয় ঈগল চলে আসে। ঈগলকে দেখে তো টুটুল ভীষণ ভয় পেয়ে যায়। এই, তুমি তুমি এখানে কেন এসেছো? হ্যাঁ, চলে যাও এখান থেকে, চলে যাও বলছি। এই, দেখতে পাচ্ছিস না আমি কে? আমি হলাম দানবীয় ঈগল, আর আমি তো এসেছি তোকে খাওয়ার জন্য। কারণ আমার পেটেতে বড্ড ক্ষুধা, আমার রক্ত মাংস খাওয়া দরকার। তাই আমি তোকে খেয়েই এখান থেকে যাব। তাই অযথা আমাকে এখান থেকে তুই যেতে বলিস না। ঈগলের এসব কথা শুনে তো টুটুল ভীষণ ভয় পেয়ে যায় আর তখনই ঈগল টুটুলকে ধরে ফেলে। দয়া করে তুমি আমাকে ছেড়ে দাও, আমার যে বড্ড ভয় করছে। আমি আমি আমার মায়ের কাছে যাব, আমি আমার দিদির কাছে যাব, ছেড়ে দাও আমাকে, তুমি আমাকে ছেড়ে দাও। এইসব কথা বলে টুটুল কাঁদতে শুরু করে, কিন্তু দানবীয় ঈগল টুটুলের কোনো কথা না শুনে তাকে খেতে শুরু করে। এদিকে টুটুল অনেকক্ষণ ধরে বাড়িতে না ফেরার জন্য টুনি আর টুনটুন টুটুলকে খুঁজতে বের হয়। অবশেষে খুঁজতে খুঁজতে টুনি আর টুনটুন সেই দানবীয় ঈগলের সামনে চলে আসে আর সেখানে এসে টুনি তার সন্তানের শরীরের অংশবিশেষ দেখে তো ভীষণ ভয় পেয়ে যায়। আমি কি দেখছি? শয়তান ঈগল, তুমি আমার ছেলেকে খেয়ে ফেললে। একটা মায়ের কোল খালি করার আগে তুমি একবারও ভাবলে না। এখন অযথা এভাবে কান্নাকাটি করিস না তো, আর কান্নাকাটি করে চোখের জল শুকাস না। এখানে তো আরেকটা ছানাও দেখতে পাচ্ছি, কিছুদিন পর এখানে এসে ওই ছানাটাকেও খেয়ে ফেলবো। তখন তো তোকে আবারও চোখের জল ফেলতে হবে, আর তার জন্য কিছু চোখের জল তুই বাঁচিয়ে রাখ। এসব তুমি কি বলছো? আমার একটা ছানাকে খেও কিনা তোমার শান্তি হয়নি? তুমি আবার আমার আরেকটা ছানাকে খেতে চাইছো? ঈশ্বর এসব জুলুম একদম সহ্য করবে না। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? আহাহা, তোর মতো ছোট পাখি বাচ্চাদেরকে খেয়ে আমি আমার ক্ষুধা মেটাই। তাই অযথা কান্নাকাটি না করে তোর এই ছানাটিকে ভালো ভালো খাইয়ে দাইয়ে মোটা তাজা কর, তাতে করে আমার খাওয়ার সুবিধা হবে। এইসব কথা বলে হাসতে হাসতে দানবীয় ঈগল সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে টুনি আর টুনটুন তো টুলকে হারিয়ে ভীষণ কষ্ট পায় আর টুনি তার ছোট্ট ছানা টুনটুনকে হারানোর ভয়ে চোখের জল ফেলেই দিন কাটাতে থাকে। মা, ও মা, তুমি আবারও কাঁদছো? মা, তোমাকে না আমি কতবার বারণ করেছি তুমি এভাবে আর কাঁদবে না। ওই শয়তান ঈগল আমার ভাইকে খেয়েছে তো কি হয়েছে? ও কিছুতেই আমাকে খেতে পারবে না। মা, তুমি কেঁদো না মা, আর কেঁদো না। না রে মা, আমার মনটা যে কিছুতেই মানছে না। আমি আমার চোখের সামনে আমার ছেলের রক্ত মাংস দেখেছি। ওই শয়তান ঈগল আমার সামনে আমার একটা ছানাকে খেয়ে ফেলেছে। হয়তো কদিন পরে ও আবার এসে আমার সামনে তোকেও খেয়ে ফেলবে। তখন যে আমার কিচ্ছু করার থাকবে না। অসহায় হয়ে আমাকে আমার ছানার মৃত্যু দেখতে হবে। তাই চোখের জল ফেলা ছাড়া আমি কি করব মা, বলতো? টুনির এসব কথা শেষ হতে না হতে সেখানে একটা পেঁচা চলে আসে আর টুনির কথা শুনে বলে, উপায় তো আছে, আর সেটা হলো ওই ঈগলকে হত্যা করা। ওই ঈগলকে হত্যা করতে পারলেই তোমার ছানার পাশাপাশি বনের আরো অনেক পাখির ছানারাই মুক্তি পাবে। তুমি কোথা থেকে এলে? আর তাছাড়া ঈগলকে হত্যা করতে কেন চাইছো? ঈগলকে হত্যা করার কি কোনো উপায় আছে, সেটা কি তুমি জানো? আমি হলাম জ্যোতিষী পেঁচা। আমি অনেক দূরের বন থেকে এখানে এসেছি। আর তুমি হয়তো জানো না, আমি তোমার মেয়েকে খুঁজতে এখানে এসেছি। কারণ ঈগলের পরবর্তী শিকার যে তোমার মেয়ে টুনটুন। তুমি জানো তোমার মেয়ে টুনটুনি পারবে ওই দুষ্টু ঈগলকে হত্যা করতে।
তাই নাকি? আমি ওই দুষ্টু ইগলকে হত্যা করতে পারবো? কিন্তু আমি এত ছোট্ট পাখি হয়ে অত বড় একটা ইগলকে কি করে হত্যা করব? আমি কি উপায়ে হত্যা করব? তুমি কি জানো? হ্যাঁ, আমি জানি তো। চলো তাহলে, এখান থেকে অনেক দূরে এক পাহাড়ের চূড়ায় একটা কচু গাছ আছে। আর এই কচু গাছে একটা আনারস ধরে আছে। ওই আনারসটা নিয়ে এসে তোমাকে আনারসের জুস বানাতে হবে। আর সেই আনারসের জুস ইগলকে কৌশলে খাওয়াতে পারলে ওই দুষ্টু ইগল মরে যাবে। আর আমি তোমাকে অনুরোধ করছি, যে করেই হোক ওই আনারসের জুস তুমি ইগলকে খাওয়ানোর ব্যবস্থা করো। না হলে যে ওই দুষ্টু ঈগল জঙ্গলের সব পাখিদের ছানাদের ধরে ধরে খেয়ে ফেলবে। আর এর আগেও ওই দুষ্টু ঈগল অনেক পাখিদের ছানাদের ধরে ধরে খেয়েছে। না না, যে করে হোক আমি ওই ইগলকে হত্যা করবই করব। ও এরপর থেকে আর কোনো পাখিকে খেতে পারবে না। তবে আমি চললাম ওই কচু গাছের আনারস আনতে। দাঁড়াও বাছা, তুমি ওই দূরের পাহাড়ে এভাবে উড়ে উড়ে যেতে পারবে না। তাই আমি তোমাকে সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। এই কথা বলে পেঁচা একটা মাদুর পেতে দেয়। এই মাদুরে ওঠো বাছা, এই মাদুরই তোমাকে সেখানে পৌঁছে দেবে। আর এই মাদুরের সাহায্যেই তুমি আবারও বাসায় ফিরে আসতে পারবে। এরপর টুনটুন মাদুরে উঠে বসে আর নিমি সেই মাদুরটি টুনটুনকে নিয়ে উড়তে শুরু করে। আর উড়তে উড়তে মাদুরটা পাহাড়ের চূড়ায় পৌঁছে যায়। এ মা, সত্যি তো এখানে কচু গাছে একটা আনারস ধরা। বাবারে বাবা, কি অবাক করা কাণ্ড! কচু গাছে কি না সুন্দর একটা আনারস ধরেছে। না না, এভাবে কথা বললে আমার চলবে না। এই আনারসটা নিয়ে আমাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। এরপর টুনটুন আনারসটা নেয় আর মাদুরের সাহায্যে বাসায় ফিরে যায়। আর বাসায় ফিরে আনারসটা জ্যোতিষী পেঁচাকে দেয়। পেঁচা সেই আনারস দিয়ে জুস বানিয়ে টুনটুনকে দেয়। আর পেঁচা ইগলের গুহায় যাওয়ার পথ বলে দেয়। এরপর টুনটুন সেই আনারসের জুস নিয়ে ইগলের গুহায় চলে আসে। কি, এ তো দেখছি মেঘনা চাইতে বৃষ্টি। শিকার আমার গুহায় এসে হাজির। হ্যাঁ হ্যাঁ, আমি নিজে থেকেই চলে এলাম। তুমি তো আমাকেই খাবে, তাহলে আর আমার ভয় পেয়ে লাভ কি? আমাকে তো মরতে হবে, তাই মরার আগে আমি নিজেই তোমার কাছে চলে এলাম। আর তোমার মুখে স্বাদ বাড়ানোর জন্য আমি এই আনারসের জুস নিয়ে এসেছি। দেখো, এটা খেলে তোমার মুখের স্বাদ বেড়ে যাবে আর তুমি আমাকে মজা করে খেতে পারবে। তাই নাকি? তবে দেরি কেন? দে আমাকে তাড়াতাড়ি জুসটা খেয়ে নেই। এ কথা বলে ঈগল টুনটুনের কাছ থেকে জুস নিয়ে খায় আর সাথে সাথে ঈগল মারা যায়। এরপর টুনটুন তার মায়ের কাছে ফিরে আসে আর টুনিও আর ছানাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। মাগো, তোমাকে কখন থেকে ডেকে যাচ্ছি, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না। তোমাকে সেই কবে থেকে বলে আছি আমাকে নিয়ে একটু ঘুরতে যাও। আমার কথা না শুনলে কিন্তু আমি একাই চলে যাব, এই বলে দিলাম। কি, তোর এত বড় সাহস হয়েছে একা একা জঙ্গলে ঘুরতে যেতে চাস? জানিসই তো আমি কত কাজে ব্যস্ত থাকি। আচ্ছা ঠিক আছে, আজ হাতের কাজগুলো গুছিয়ে বিকেলে তোকে নিয়ে ঘুরতে যাব। এখন খুশি তো? হ্যাঁ মা, হ্যাঁ, অনেক খুশি। হয়েছে হয়েছে, এখন এত আদিক্ষেতা দেখাতে হবে না, আমাকে আমার কাজ করতে দে তো। বন্ধুরা, গল্পে তোমরা যে মা আর মেয়েকে দেখছো, ওরা কেশবপুর জঙ্গলে বাস করে। বাবার ভালোবাসা কেমন টুনি তা আজও জানে না। তোমরা ভাবছো টুনির বাবা মারা গেছেন। না, তোমরা ভুল ভাবছো। টুনি যখন ডিমের ভেতরে ছিল তখন ওর বাবা ওর মাকে ফেলে একটা বড়লোক পাখিকে বিয়ে করে সংসার শুরু করে। আর কখনো টুনি ও তার মেয়ের কোনো খোঁজই নিতে আসেনি। মা, জায়গাটা কত সুন্দর তাই না? জঙ্গলের পাশে নদী, নদীর তীরে কত সুন্দর হাওয়া। ইচ্ছে করছে এই হাওয়াতে সারাদিন বসে থাকি। মাকে বলে সন্ধ্যা পর্যন্ত নদীর পাড়ে থাকার অনুমতি নেয়। দুই মা মেয়ে মিলে সেখানে গল্প করে কাটিয়ে দেয়। কিছু সময় পর সন্ধ্যা নেমে আসে। ওরা বাড়ির দিকে আসতে থাকে। কিছু দূর এগোতেই টুনির পায়ের সাথে কিছু হোঁচট খেতে টুনি থেমে যায়। মা, মা, এটা কি? দেখো তো, মনে হচ্ছে কোনো বীজ।
আমি এটাকে নিয়ে যাই মা, রোপণ করে দেব। যদি ফুলের বীজ হয় বাড়ির সামনে লাগাবো। মা টুনিকে আর কিছুই বলে না। ওরা বাড়িতে চলে আসে। বাড়িতে এসেই টুনি বীজটি রোপণ করে দেয়। টুনির মা ঘরের কাজের পাশাপাশি তাদের এক টুকরো জমিতে চাষাবাদ করে। তাই তিনি রাতে ঘরে বসে বীজের জোগাড় করছিল। পরের দিন সকালে মা মা, কোথায় তুমি? মনে হচ্ছে মা জমিতে চলে গেছে। যাই, আমি গিয়ে বৃষ্টিতে জল দিয়ে আসি। টুনি বীজটি যেখানে রোপণ করেছিল সেখানে গিয়ে দেখে বিশাল আকৃতির একটি কচু গাছ। এই কচু গাছটা কোথা থেকে এলো? তাহলে কি বৃষ্টি থেকে কচু গাছ হয়েছে? কত আশা করে বৃষ্টি রোপণ করেছিলাম, ভেবেছিলাম ফুল গাছ হবে, শেষে কি না কচু গাছ। একে রেখে আর কি করব? একে আমি উপড়ে ফেলি। টুনি যখন কচু গাছটিকে তুলতে যাবে ঠিক তখনই কচু গাছে মরিচ দেখতে পায়। মরিচ দেখে টুনি থেমে যায়। টুনি কচু গাছটির পাশে দাঁড়িয়ে মায়ের আসার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর টুনি ওর মাকে আসতে দেখে। তবে সাথে পাশের বাসায় ফুলকি মাসিমাও ছিলেন। ওরা টুনির কাছে আসতেই, ও মা, সে কি কাণ্ড! আমি এসব কি দেখছি? এ তো দেখছি ভুতুড়ে কাণ্ড। কচু গাছে কিনা মরিচ! এটা নিশ্চয়ই অশুভ কোনো লক্ষণ। মাসিমা মাসিমা, এসব আপনি কি বলছেন? এক গাছের ফল তো অন্য গাছে জন্মাতেই পারে, এতে অশুভ কি আছে বলুন তো? তোমার কাছে কিছু মনে না হলেও আমার মন বলছে গ্রামে নিশ্চয়ই কোনো অঘটন ঘটবে। তোমরা জলদি করে গাছটিকে উপড়ে ফেলো বলছি। উনি মাটির কথায় কোনো কিছু মনে না করে গাছটিকে আরো ভালো করে যত্ন নিতে। এইভাবে কদিন যেতেই গাছের মরিচগুলো অনেক বড় হয়ে যায়। মা, মরিচগুলো তো অনেক বড় আর পেকে গেছে। তুমি আজ মরিচগুলো বাজারে বিক্রি করতে পারবে। এরপর ওরা মামে মিলে মরিচগুলো তুলে নেয়। মরিচ তুলে বাজারে বিক্রি করে ভালো পয়সা পাবে বলে মামের মুখে হাসির ঝলক দেখা যায়। কিন্তু তাদের হাসি ভরা মুখটা অন্ধকার কালো মেঘে ছেয়ে আছে। মরিচগুলো উধাও হয়ে সেখানে একটা ডাইনি পাখি বেরিয়ে আসে। কতদিন পর শান্তি মতো নিঃশ্বাসটা নিতে পারলাম। অনেক তৃপ্তি পেলাম রে। আশেপাশে শুধু পশু পাখিদের রক্তের গন্ধ। যাই, ভোজনটা শুরু করি। ডাইনি এসব বলে সেখান থেকে চলে যায়। মরিচ থেকে ডাইনি বের হতে দেখে নেয় ফুলকি মাসি। মা মা, এখন কি হবে? এই মরিচ থেকে ডাইনি বেরিয়ে এলো, এখন আমরা কি করব মা? তোমাদের আমি আগেই বলেছিলাম উপড়ে ফেলো এই কচু গাছটিকে, কিন্তু তোমরা আমার কোনো কথাই শোনোনি। এখন এই ডাইনি যদি আমাদের কোনো ক্ষতি করে তোমাদের মা মেয়েকে কিন্তু আমি ছাড়বো না, এই বলে দিলাম। ফুলকি টুনি ও তার মাকে শাসিয়ে সেখান থেকে চলে যায় আর জঙ্গলের সব পাখিদের ডাইনি সম্পর্কে বলতে থাকে। সবার মাঝে আতঙ্কের তৈরি হয়ে যায়। আর এর মাঝে ডাইনি গ্রামের জঙ্গলের পশু পাখিদের তার শিকার বানাতে শুরু করে। এর মাঝে একদিন ডাইনি পাখি ফুলকির পোষা বিড়ালটিকে শিকার বানিয়ে চলে যায়। আরে আরে, কে কোথায় আছো? জলদি এসো জলদি, ডাইনি আমার পোষা টমিকে নিয়ে যাচ্ছে, কেউ তো ওকে বাঁচাও। ফুলকি চিৎকার করে সাহায্য চায়, কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না। এরপর ফুলকি রেগে গিয়ে জঙ্গল প্রধান ঈগলের কাছে বিচার নিয়ে আসে। ঈগল চুনিদের নামে এমন কথা শুনে ভীষণ রেগে যায় আর ওদের বাড়িতে চলে আসে। টুনির মা, তোমাদের একদিন সময় দিলাম। এই একদিনের মধ্যে তোমরা ডাইনিকে তাড়াবে, হয়তো তোমাদের মা আর মেয়েকে জীবন্ত অবস্থায় মাটি চাপা দিয়ে মেরে ফেলা হবে, এই বলে দিলাম। ঈগল মা ও মেয়েকে এসব বলে চলে যায়। এর শুনে মা ও মেয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। মা, আমার তো অনেক ভয় করছে মা। আমরা আমরা কি করে ডাইনিকে তাড়াবো? আমি জানি আমরা ডাইনিকে তাড়াতে পারবো না। জঙ্গলের সবাই কাল আমাদের মাটি চাপা দিয়ে মেরে ফেলবে মা। আমি বাঁচতে চাই মা, আমি বাঁচতে চাই। তুমি আমাকে বাঁচাও মা, তুমি আমাকে বাঁচাও। তুই চিন্তা করিস না মা, ভগবানের উপরে বিশ্বাস রাখ, দেখবি উনি আমাদের ঠিক বিপদ থেকে উদ্ধার করবে। মেয়েকে সান্ত্বনা দিয়ে বেরিয়ে পড়ে মা পাখি। চলে যায় জঙ্গলের সব থেকে বড় তান্ত্রিকের কাছে আর গিয়ে তাকে সবটা খুলে বলে। আমিও তোমাদের মা মেয়েকে কোনোভাবে সাহায্য করতে পারবো না। ওই ডাইনি খুবই শক্তিশালী, পৃথিবীর কোনো তান্ত্রিকই তোমাদের সাহায্য করতে পারবে না। শুধু একজন পরী আছে যিনি শুধু এই ডাইনিকে দমন করতে পারে।
তোমরা তার কাছে প্রার্থনা করে সাহায্য চাও। টুনির মা প্যাঁচের কাছ থেকে হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে, আর সেদিনের মতো দিনটা কেটে যায়। পরের দিন, হরি, তুমি আমার মেয়েটাকে বাঁচিয়ে নাও, ও তো নিষ্পাপ, ইচ্ছে করে কিছুই করেনি, তুমি ওকে বাঁচিয়ে নাও। টুনির মা প্রার্থনা করতে ঈগল আর জঙ্গলের বাকি পাখিরা সেখানে এসে হাজির হয়। তোমরা দাঁড়িয়ে আছো কেন? যাও, ওদেরকে গর্তে পুঁতে ফেলো। ওরা যখন টুনি এবং তার মাকে গর্তে ফেলতে যাবে, ঠিক তখনই সেখানে ওই পরীটা চলে আসে। তোমরা দাঁড়াও, একটা ডাইনির জন্য মা মেয়েকে মেরে ফেলতে যাচ্ছ তোমরা? তবুও আবার জীবন্ত অবস্থায় এদের মেরে ফেললে কি ডাইনি চলে যাবে? তোমরাই বলো। ওরাই তো আমাদের জঙ্গলে ওই ডাইনিকে নিয়ে এসেছে। ঠিক আছে, ওই ডাইনিকে নিয়ে তোমাদের যখন অত চিন্তা, তাহলে আমি নিজে ওই ডাইনিকে ধ্বংস করে দিচ্ছি। এরপর পরী তার জাদু কাঠির মাধ্যমে ডাইনিকে সামনে ডাকে। ডাইনি আসতে পরী তার জাদু শক্তি প্রয়োগ করে ডাইনিকে বন্দি করে নেয়। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে বলছি, আমাকে তুই মারিস না। পরের দিন বাদে আমি মুক্তি পেয়েছিলাম, আমি আর অন্যায় করব না, দয়া করে আমাকে কেউ মেরো না। পরী ডাইনির কোনো কথা না শুনে ওকে বোতলে বন্দি করে নেয়। তুমি তুমি এই বোতলটি জঙ্গলের নদীতে ফেলে দেবে। বোতলটি ডুবে যাওয়ার সাথে সাথে জঙ্গলের সকল কালো অশুভ ছায়া চলে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ পরি, আপনি সময় মতো না এলে ওরা আমাদের মা মেয়েকে মেরেই ফেলতো। এখন থেকে তোমরা সাবধানে থেকো, আজ আমি আসি গো। এই বলে পরী সেখান থেকে চলে যায়। আর পরীর কথা মতো বোতলটি নদীতে ফেলতেই সকল অশুভ ছায়া কেটে যায়। জঙ্গলের সবাই আবারও স্বাভাবিক জীবন যাপন করতে থাকে। কি হয়েছে টুনি? তুমি এভাবে মন খারাপ করে কেন বসে আছো? কি হয়েছে বলো, বলো আমাকে। টুনা, আমি এ বনে আর থাকবো না, চলো আমরা আজকেই এই বনটা ত্যাগ করব। কিন্তু কেন টুনি? তোমাকে কি কেউ আবারও কোনো কথা বলেছে? জানো, আজ কাকুলি দিদি আমাকে বলেছে আমি নাকি বন্ধা, থাকবো না, থাকবো না আমি আর এই বনে, আমি আজকেই মরে যাব। গিন্নি, এমন করো না, শান্ত হও বউ আমার। তুমি তো বলতে কে কি বলে বলুক, তাদের কথায় কান্না দিতে, আর আজকেই তুমি এমন করছো। কি করব বলো, আমার তো আর সহ্য হচ্ছে না গো। হে সৃষ্টিকর্তা, আমি কি ক্ষতি করেছিলাম যে তুমি আমাদের এত বড় শাস্তি দিচ্ছ? গিন্নি, আমার বিশ্বাস সৃষ্টিকর্তা আমাদের ঘরে সন্তান দিবেই। তুমি এখন কাজে মন দাও তো, আর কান্নাকাটি করো না। তাই যেন হয় গো, তাই যেন হয়। এভাবেই রোজ টোনাটুনির দিন চলতে থাকে। অন্যদিকে একটা তান্ত্রিক একটা পানির পাত্র হাতে নিয়ে বলতে থাকে, এইটুকু পবিত্র পানি সংগ্রহ করতেই আমাকে অনেক বছর ধ্যান করতে হয়েছে। অবশেষে আমি পেয়েছি। আজ পূর্ণিমার রাত, আজ রাতেই এই পানি দিয়ে ধ্যান করে আমি সর্বশক্তিমান হব, আর শক্তি অর্জন হলেই সবাই আমার কথা শুনবে। হা 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 হা। না, আর দেরি করে লাভ নেই, জলদি ধ্যানে বসতে হবে। তান্ত্রিক পানির পাত্রটা সামনে রেখে ধ্যান করতে বসে পড়ে। অন্যদিকে একটা পরী বনে প্রবেশ করে আর চারিদিকে তাকিয়ে বলতে থাকে, আরে মা তো সত্যি কথাই বলেছিল, এই বনটা তো দেখতে অনেক সুন্দর। আমি যদি পরী না হতাম তাহলে এই বনেই বাড়ি বানিয়ে থেকে যেতাম আর রোজ বনে ঘুরে ঘুরে সৌন্দর্য উপভোগ করতাম। আরে এই গাছটার ফলগুলো দেখতে তো অনেক সুন্দর, না জানি খেতে আরো কত সুন্দর। দেখি তো একটা ফল পেড়ে খেয়ে। আরে বাহ, পরিরাজ্যের ফলগুলো থেকেও অনেক বেশি সুস্বাদু লাগছে খেতে। রাতে ফিরে যাওয়ার সময় মায়ের জন্য কয়টা ফল নিয়ে যাব। যাই, ওই দিকটায় যাই। পরি এইভাবেই পুরো বন ঘুরে ঘুরে দেখে বনের সৌন্দর্য উপভোগ করতে থাকে। বেশ কিছুক্ষণ পর পরি বলতে থাকে, উফ বাবা, আমার ভীষণ পিপাসা পেয়েছে। চারিদিকে তো কোনো নদী পুকুর কিছুই দেখতে পাচ্ছি না, আর বনে তো প্রচুর রোদও পড়েছে। ঠিক সেই সময় পরীর চোখ যায় ধ্যানে বসা তান্ত্রিকের সামনে পানির পাত্রের ওপর। আরে ওই তো একটা পাত্রে পরিষ্কার পানি দেখতে পাচ্ছি, যাই
ওই পাত্র থেকে পানি পান করে গলাটা জিরিয়ে নেই। পরী পানির পাত্রের কাছে আসে। এরপর পরী কোনো দিকে না তাকিয়ে পানির পাত্র থেকে পানি খেয়ে ফেলে আর বলতে থাকে, আহ কি শান্তি, অনেকটা পিপাসা লেগেছিল। যাই এখন বাকি বনটা ঘুরে দেখি। পরীর কথায় তান্ত্রিকের ধ্যান ভেঙে যায় আর তান্ত্রিক চোখ খুলে তাকায়। আর তান্ত্রিক পরীর হাতে তার পানির পাত্রটা দেখে ভীষণ রেগে যায়। এই, তোর সাহস তো কম নয়। তুই আমার শক্তি অর্জনের শত সাধনার পবিত্র পানি খেয়ে ফেলেছিস। তোকে তো আজ আমি কঠোর শাস্তি দেব। আরে এগুলো আপনার পানি ছিল, ক্ষমা করবেন তান্ত্রিক বাবা। আমি পিপাসার কারণে কোনো দিকে না তাকিয়ে আপনার পানিগুলো খেয়ে ফেলেছি। আসলে আমার অনেক পিপাসা পেয়েছিল তো, আমি পরিরাজ্য থেকে এসেছি। আপনি আমার উপর রাগ করবেন না, আমি আপনাকে পানি এনে দেব। তুই পরী হ আর যাই হ, আমার কাজে বাধা সৃষ্টি করেছিস তুই। আমি তোকে অভিশাপ দিলাম, তুই এক্ষুনি একটা পিপাসার্ত কলা গাছে পরিণত হবি। তোর অনেক পিপাসা থাকবে, যা কোনো সাধারণ পানি খেয়ে মিটবে না। আরে আরে এমন কথা বলবেন না, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ও পিপাসায় আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তান্ত্রিক বাবা আমাকে ঠিক করে দিন। যাবেন না তান্ত্রিক মশাই, যাবেন না, দয়া করে আমাকে ছেড়ে দিন। আমাকে ছেড়ে যাবেন না তান্ত্রিক বাবা। মা কোথায় তুমি? আমার কাছে এসো, আমার অনেক পিপাসা পেয়েছে মা। এই পিপাসার তো কলা গাছ হয়ে থাকতে আমার অনেক কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে আমার মা। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন যোগু কাক কুড়াল নিয়ে বনের দিকে যাচ্ছিল। এমন সময় পিপাসার্ত কলা গাছ যোগু কাককে দেখে বলতে থাকে, এই পাখি, এই এদিকে এসো, দয়া করে আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু পানি দাও, আমার যে ভীষণ পিপাসা পেয়েছে। কে ডাকে কে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। এই তো আমি তোমার সামনে কলা গাছ, দয়া করে আমাকে একটু পানি এনে দাও, আমার যে ভীষণ পিপাসা পেয়েছে, তোমার পায়ে পড়ি, একটু দয়া করো। কলা গাছের কথা শুনে যোগু কাকের অনেক মায়া হয়। এরপর যোগু কাক চারিদিকে তাকিয়ে একটা পাত্রকে পড়ে থাকতে দেখে। তারপর যোগু কাক পাত্রটা হাতে নিয়ে বলতে থাকে, বেশ, তুমি শান্ত হও, আমি তোমাকে পানি এনে দিচ্ছি। আমার পিপাসা মেটেনি, দয়া করে আমাকে আরো পানি এনে দাও। বেশ, আমি আবারও পানি আনতে যাচ্ছি। কলা গাছ, তোমার পিপাসা কি মিটেছে? আমার হাতে আর সময় নেই, আমি চললাম। আরে আরে যেও না, আমার কথাটা তো শোনো। আসলে আমি ভুলে গিয়েছিলাম যে সাধারণ পানিতে আমার পিপাসা মিটবে না। তাহলে কিসে তোমার পিপাসা মিটবে শুনি? আমার পিপাসা মিটবে কোনো সাধারণ পাখির ডান হাতের এক ফোঁটা রক্তে। তুমি দয়া করে তোমার ডান হাতের এক ফোঁটা রক্ত দান করো। কলা গাছের এমন কথা শুনে যোগু কাক ভীষণ রেগে যায় আর বলতে থাকে, শয়তান কলা গাছ, আমি এতক্ষণ তোকে সাহায্য করে ভুল করেছি। আমি ভেবেছিলাম তুই হয়তো ভালো, কিন্তু না, তুই একটা রাক্ষসী কলা গাছ। এইবার আমি বুঝেছি, তুই পিপাসার কথা বলে পাখিদের রক্ত খাবি। না না, তুমি ভুল বুঝছো, আমি কোনো রাক্ষসী নই, আমি হলাম পরী। তোর ছলনায় আমি আর ভুলবো না। তোকে সাহায্য করতে গিয়ে আমার অনেক সময় নষ্ট হয়েছে, শয়তান কলা গাছ। কেন যে প্রথমেই এই কথাটা মনে ছিল না? পিপাসা থেকে মুক্ত হওয়ার একটা সুযোগ পেয়েছিলাম, সেটাও নিজের দোষে হাতছাড়া করলাম। এবার কি হবে? পিপাসায় তো আমার জীবনটা বেরিয়ে যেতে ধরেছে। আরো কয়েকদিন কেটে যায়। একদিন টুনি কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে হাঁটছিল। আজ টুনা বাড়িতে আসলে এই বন থেকে অন্য বনে চলে যাব আমি। হে সৃষ্টিকর্তা, আর কতদিন আমাদের এই দুর্দশায় রাখবে? দয়া করে আমাদের একটা সন্তান দান করো সৃষ্টিকর্তা। এমন সময় টুনি কারো কান্নার শব্দ শুনতে পায়।
কে কাঁদছো ওভাবে? আমার সামনে এসো, আমার কান্না দেখে কে ভেঙাচ্ছো? এসো, সামনে এসো বলছি। এই তো আমি কলা গাছ, তোমার সামনেই দাঁড়িয়ে আছি, আর আমি তোমাকে দেখে কাঁদছি না, আমি আমার পিপাসার জন্য কাঁদছি। কলা গাছের আবার পিপাসা? হায় হায়, কলা গাছ আবার কথা বলতে পারে? হায় হায়, এক্ষুনি আমাকে এখান থেকে পালাতে হবে, মনে হচ্ছে এই কলা গাছ ভালো নয়। টুনি যেই না যেতে ধরে তক্ষুনি কলা গাছ বলতে থাকে, যেও না, আমাকে একটু সাহায্য করো, পিপাসা থেকে মুক্ত হতে সাহায্য করো, ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি তোমাকে কিচ্ছু করবো না, আমি হলাম পরি। তুমি পরি? তাহলে তুমি কলা গাছ হলে কি করে? এরপর পরি টুনিকে সব ঘটনা খুলে বলে। তার মানে অভিশাপের কারণে তোমার এমন অবস্থা হয়েছে? আমার হাতের এক ফোঁটা রক্ত দিলেই তোমার পিপাসা মিটবে আর তুমি মুক্ত হবে, তাই তো? তবে বেশ, আমি তোমাকে এক ফোঁটা রক্ত দেব। এরপর টুনি পাশে পড়ে থাকা একটা ছুরি দিয়ে তার হাত কেটে রক্ত বের করে তার এক ফোঁটা রক্ত কলা গাছের গোড়ায় দেয়, আর সাথে সাথে কলা গাছ থেকে পরি বেরিয়ে আসে। শান্তি, এখন আর আমার কোনো পিপাসা নেই, তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমাকে উপহার দিতে চাই, বলো তোমার কি চাই? পরি, আমার কোনো সন্তান নেই, আমি মা ডাক শুনতে চাই, এর চেয়ে বেশি কিছু আমি আর চাই না। এরপর পরি জাদু করে একটি ফল প্রকট করে। এই ফল খেলেই তুমি গর্ভবতী হবে আর তোমার মনের আশা পূরণ হবে। আমি এবার আসি টুনি, বিদায়। এরপর পরি সেখান থেকে চলে যায় আর টুনি ফলটা খায়। টুনি গর্ভবতী হয়ে যায় আর বেশ কিছুদিন পর টুনি একটি ফুটফুটে সন্তানের জন্ম দেয় আর টুনা টুনি তাদের সন্তানকে নিয়ে সুখে বসবাস করতে থাকে।